শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। যা বাবা সকল, পুরুষের ধনে নারী হয় ধনী, পুরুষ না থাকলে নারী জনম দুঃখিনী। হরি বল, সুরটা দাও। পুরুষের ধনে নারী হয় ধনী, পুরুষ না থাকলে নারী জনম দুঃখিনী। আচ্ছা বাবা, এই পুরুষ না থাকলে নারী জনম দুঃখিনী, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার বন্দুক দিয়ে তোমাকে গুলি করবো কি গো? তা পুরুষ না থাকলে নারী জনম দুঃখিনী, কিন্তু এই নারী যদি না থাকে পুরুষ কত দুঃখিনী। হরি বল, কি গো? যদি নারী না থাকে, একজনের যদি বউ মারা যায়, বুঝলেন? হরি বল, একজনের যদি ঘরের সহধর্মিনী মারা যায়, বউ মারা যায়, খেপা কুকুর যেমন বেড়ায় না, এরা তেমন বেড়ায়। কিন্তু আমার মায়েদের যদি স্বামী মারা যায়, তারা কিছুদিন হলো কান্নাকাটি করে, 1 মাস হোক 2 মাস হোক 3 মাস হোক, একটু কান্নাকাটি করে, কেঁদে কেঁদে গোবিন্দকে বলে, হে গোবিন্দ, আমি পেয়েও সে ধন হারিয়ে ফেললাম। হরি বল, তারা কান্নাকাটি করে। তা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো, পুরুষ না থাকলে নারী জনম দুঃখিনীটা আমি মেনে নিলাম, কিন্তু নারী না থাকলে তোমরা কোন দুঃখিনী? কি বাবা, আইনে চলবে কথা, লাইনে চলবে ট্রেন, ঠিক আছে? নারী পুরুষ গান আমি একটা কথা বলেছিলাম, আপনারা অনেক শুনেছেন। আজকে গান হবে ঠিক যুক্তি তর্ক নিয়ে। তাহলে যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আশা করি তুমি বলবে। আমি তোমাকে বলেছিলাম, একটি সন্তানের তাই হাজার হাজার মা মারা যায়, কিন্তু পুত্র শোকে একটা পিতা মারা গেলেন। যাক, উনি যেটুকু ওনার জানা আছে উনি বলেছে, বেশি ইতিভিন্ন করে লাভ নাই। তাহলে পুরুষের ধনে নারী হয় ধনী, সেটা কোন ধন? পুরুষ কাকে বলে? সুরটা দাও না। ওরে মন পাগল মন আমার, তাহলে পুরুষ কোন মানুষ? বৃন্দাবনে গোচরণ খেলা হয় গোঠের মাঠে, লব লক্ষ ধেনু চারণ দলে প্রভু আমার অনাদিরাদি গোবিন্দ, সেই তোমার একমাত্র পুরুষ। কি বাবা, মুরলিতে বলে মা ননিতে খাই, হরি বল, আর বেনুর সুরে লব লক্ষ ধেনু ফিরাই, বাসিতে বলে আমার সে মতি রাই। তাই তো বাবা নাকি? বাসিতে বলে শ্রীমতী রাই, আর মুরলিতে বলে মা ননিতে খাই, আর বেনুর সুরে লব লক্ষ ধেনু ফিরায়। সেটাকে একমাত্র নন্দের বিটা কানাই, অনাদির আদি কৃষ্ণ ধন। হরি বল। তা শোনা রে, তুমি যে কথা বললে পুরুষের ধনে নারী হয় ধনী, পুরুষ না থাকলে নারী জনম দুঃখিনী, তো তুমি কোন ধনে ধন বেঁধেছো বলতে পারো? যে ধনের ধনে বাঁধিলে সর্বধনের ধনী হওয়া যায়। এরা মনে মনে কি চিন্তা করে জানেন? যে ভগবানের 2টো হাত, ভগবানের 2টো পা, সেই নন্দের বেটা কানাই তারও তো 2টো হাত 2টো পা, তা সে যদি পুরুষ হতে পারে, আমরা কেন হব না? এখন বর্তমান যা কা পুরুষ আছে ভাবে জানেন, তারা ওই পুরুষের সঙ্গে তুলনা করে। হরি বল। তাহলে পুরুষ কাকে বলে? যে বেনুর সুরে লব লক্ষ ধেনু গোঠে থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাকে বলে পুরুষ। যে মুরলিতে মা ননিতে খাই, মা তাকে গিয়ে পশর সাজিয়ে গোপালকে কোলে করে ননি খাওয়াই, আর বাসির সুর শুনে শ্রীমতী রাধারানী পাগল হয়ে যায়। ওরে পাগল, একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একে 3 3কে 1 যে করতে পারে সেই তো পুরুষ। তাহলে একে 3 3কে 1 করে গ্রন্থে গ্রন্থে লেখা থাকলে একমাত্র পুরুষ হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ, ইতিপূর্ণ আমরা সবাই প্রকৃতি। কি বাবা, তাই তো? এই ছেলেটা যদি পুরুষের ভাব নেয়, একে মেনে নেওয়া যায়? নেওয়া যায় না। মহাজন প্রমাণ করলেন, বাবা
যে ধনের ধন বাঁধিলে সব ধনে ধনী হওয়া যায়, সেটা কোন দান? সেটা আমাদের কৃষ্ণ ধন। যে কথা আমি আগে বলেছিলাম, পূর্ণ 16 আনা পুঁজি দিয়ে ভবে এসেছো, এই পুঁজি দিয়ে যদি তাকে একবার হিসাব দিতে পারো, তবেই তুমি তোমাকে পুরুষ বলে গণ্য করে তোমাকে ভক্ত বলে মনে করবে, তাছাড়া রীতি ভিন্ন নাই। তাহলে পুরুষ কাকে বলে জানো? যে প্রকৃতির দ্বারে লিপ্ত আনন্দ নাই, যে প্রকৃতির দ্বারে আমার প্রকৃতিকে আনন্দ দেয়, ওরে সেই তো হলো পুরুষ। নিজে আনন্দ দেয় আবার নিজে আনন্দ নাই, হরি বল, সেই হচ্ছে পুরুষ। নারী কাকে বলে? যে নারী আমার এই গৃহপতিকে ভালোবাসে, নিজে আনন্দ করায়, নিজে আনন্দ পায়, সে হচ্ছে নারী। যে নিজে আনন্দ নাই, অপরকে আনন্দ দেয়, সেটা হচ্ছে কি বাবা বলবো? সে নারী নয়, সে হচ্ছে আনারী। যে পুরুষ নিজের আত্মসুখের জন্য আনন্দ নাই, পরকে আনন্দ দিতে পারে না, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাপুরুষ। হরি বল। পাগল রে আমার নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর, এ ভরা যৌবন থালিয়া হলে যৌবন রাখা ভার। তাই বৃন্দাবনে শ্রীমতী রাধানীকে একদিন বলেছিলেন মিনতে ধুতি, শ্রীমতী তোর মান আছে, কুল আছে, যৌবন আছে, এই যৌবনটা প্রকৃতি জীবনে একজনকে গোবিন্দ সেবায় দান না করলে তোর যৌবন ঠিক থাকবে না। হরি বল। শ্রীমতী রাধানী বলেছিল, বৃন্দে ধুতি আমি যৌবন দান করব। কাকে জানিস? যে আমার যৌবনটা ধরে রাখতে পারবে, যে আমার যৌবনটা ধরে রাখতে পারবে, নিত্য নিত্য যে আমার যৌবনের ফুলের মধু পান করবে, কিন্তু আমার ফুলের কোনো ক্ষতি যেন না হয়, আমি সেই মানুষটাকে দেবো। হরি বল। বৃন্দে ধুতি বললো, যা যা নন্দের কানাই, সে দেখতে কিন্তু ভালো নাই। রাধারানী বলেছিল, সে দেখতে আমার ভালো দরকার নাই, কিন্তু তার একটা গুণের দরকার, তার একটা গুণ আছে কি দেখো। শ্রীমতী রাধারানী কি করলেন? নন্দালয় চলে গেলেন, গিয়ে দেখে দাদাস রাখাল সবাই এসেছে মা যশোদার কাছে কৃষ্ণকে ডাকতে, মা গোপালকে সাজিয়ে দাও। গোপাল ছাড়া করছে গোষ্ঠ খেলা হবে না। ব্যাপারে ভালো করে কথাটা শুনে নাও, তাহলে গোপাল ছাড়া, কৃষ্ণ ছাড়া গোষ্ঠ খেলা হবে না। হরি বল। তাহলে গোপালকে, গোসপ্ত অন্ধকার আর সপ্ত আলো, যে মন্দিরে গোপাল থাকলে গোলক বৃন্দাবনে সেটা আনন্দ পায়, আর কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। আমি তোমাদের জানাই বাবা, এই কর্ষণ শক্তি যদি থাকে আর গোপাল যদি আমাদের ঘরে থাকে, কত আনন্দ লাগে। হরি বল। আর গোপাল যখন চলে যায়, তখন কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ভালো রাখতে পারে না। হরি বল, বলে না? তাই মহাজন বললেন, তা তুমি যদি পুরুষ হয়ে থাকো, যে ধনে ধন বাঁধিলে সব ধনে ধনী হওয়া যায়, সেই ধনটাকে বাঁধো, তারপরে তুমি আমার কাছে আসো। তাই তুমি পুরুষ না কাপুরুষ এটা আমি বুঝতে পারলাম না শোনা। তাই পুরুষ হতে হলে কি করতে হবে তোমাকে? মা হচ্ছে জমি, আমার নারী হচ্ছে জমি, পুরুষ হচ্ছে চাষি বাবা। হরি বল। তাহলে নারী হচ্ছে জমি আর পুরুষ হচ্ছে চাষি। তাহলে চাষ না করলে সে জমিতে ফসল ফলে না। হরি বল। তাহলে পিতা হচ্ছে গুরু আর মাতা হচ্ছে গৌর। তাই গুরুকে না ধরলে গৌরকে পাওয়া যাবে না। হরি বল। তাহলে গৌর রস আস্বাদন করতে হলে তোমাকে আগে গুরু ধরতে হবে। কি বাবা? তাই আগে মানব জমিটা তোমাকে চিনতে হবে। 84 কোষ বৃন্দাবনের মধ্যে যে মানুষটা কোন জায়গায় বাস করে। হরি বল। কি বাবা? আমাদের 84 কোষ বৃন্দাবন, অর্থাৎ 3.5 বিঘা জমি, 3.5 হাত। তাহলে এই বৃন্দাবনের মধ্যে তুমি পুরুষ হয়েছ। আমি তোমার কাছে একটা কথা যদি জানতে চাই, সে 84 কোষ বৃন্দাবনের মধ্যে
তোমার সেই মনের মানুষটা, যে পুরুষের ধনে ধনী হওয়া যায়, সেই মানুষটা 64 কোষ বৃন্দাবনের মধ্যে, সেই মানুষটা কোথায় বসবাস করে হরি বল। আমার কাছে একটু জানতে চাই, তুমি একটু বলে যেও। তাই বলেছে মেয়ের কাছে নারীত্ব, মাতৃত্ব আর সতীত্ব কোন কোন জায়গায়? এই গোলক বৃন্দাবনে। তাহলে মাতৃত্ব কোথায়? মাতৃত্ব হচ্ছে আমাদের হৃদয়ে স্তনভাণ্ডে হরি বল। সন্তান কান্নাকাটি করলে মা কোলে তুলে নাই। শোনো শোনো ওহে পুরুষ তোমারে জানাই, ওরে মা ওরে মা ওরে পাগল 84 কোষ বৃন্দাবনের মধ্যে মায়ের নারীত্ব স্থান, মাতৃত্ব সতীত্ব। মাতৃত্ব কোথায়? আমার কৃষ্ণ বদনে শোধা ঝরে, মাতৃত্ব সেখানে হয়। সন্তানকে মাতৃত্ব শোধা দিলে সন্তান বেঁচে যায়। সতীত্ব কোথায়? আমার সাধুগুরু বৈষ্ণব বললেন, ওরে সহস্রে মেলা, মোলা ধরে করে খেলা, মেলায় খেলায় এক জ্যেষ্ঠ হলে প্রেম বন্যায় ভুবন ভাষাই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে সতীত্ব কোথায় বাবা? সাধু সাবধান বের করলে অবদান। তাই সতীত্ব কোথায় থাকে? এই সহস্রে, যেখানে সত্তা বস্তু রয়। নারীত্ব কোথায়? নাভির লিপ্ত ভাগ। যারাই আনারি নারীর লিপ্ত ভাবে, তারা নারীত্ব দেখায়। যারাই আমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মোহিনী মা, তাদের নাভির উপরে থাকে সদা সর্বদা। ওরে নারীত্ব নারীর লিপ্ত ভাগে। আর যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মোহিনী মা, তাদের উপর ভাগে দেখা পারে। ওরে এ ভাগ আমার কজনে জানে, একবার জয় রে ধনি আর লুর ধনি, হরি বল হরি বল হরি বল বলে। ওরে নারীত্ব হচ্ছে উপরে, যারা আনাড়ি তারা নাভির নিম্ন ভাগে নারীত্ব দেখায় হরি বল। তারা নিজ মরে অপরকে মারে, তারা নিজে মারে অপরকে মারে। তার জন্য আমার প্রাণ গোবিন্দ রাধি রাধি কি করলেন? প্রেমময়ী রাধার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, শ্রীমতী যে আমাকে ভালোবাসে সে প্রধান ভক্ত নাই, যে আমার ভক্তকে ভালোবাসে সে প্রধান ভক্ত। ওরে তুই কেন? তোর বাবা মরেছে। কি গো? কি বাবা? তোর ঠাকুর দাদা মারা গেছে, আবার তোমার ছেলেও মরছে। কিছুদিন আগে ছেলের বিয়ে হয়েছে গো। তাহলে 14 কোটি সবাই ও জায়গায় মরছে। তাহলে বাঁচার সন্ধান করতে গেলে কি করতে হবে? আগে মাতৃত্ব বোধ জ্ঞান করতে হবে। রাস্তা দিয়ে আসতে, এই রাস্তা দিয়ে এক লরি পাট যাচ্ছে বাবা, কথাটা বলতাম না, এখন বলতে হয়। এক লরি পাট চলে যাচ্ছে, এই ভদ্রলোককে জিজ্ঞাসা করছে মানুষ, গান করে বেড়ায়, তিনি জলে ঘরে আম্বল খাচ্ছে। বাবাজি এই গাড়ি করে যে পাট যাচ্ছে ওটা কি মাল যাচ্ছে? বলছে মাল যাচ্ছি।
এ বলছে মাল যাচ্ছে, বলো ঠিক আছে। একটা ট্র্যাক্টরে করে কলা নিয়ে যাচ্ছে, বাবা এটা কি যাচ্ছে? বলছো মাল যাচ্ছে, হরি বল। আর একটা টোটো গাড়ি করে, টুকটুকি গাড়ি করে মা আর মেয়ে দইয়ের বাজারে বেড়াতে যাচ্ছে। বলছে বাবাজি এটা কি যাচ্ছে? বলছে ওটা মাল যাচ্ছে, হরি বল। তা বাবা ওই লটা বাদ দিয়ে যদি ময়াকারে মা বলে একবার সাধন করো, ময়াকারে মা বলে যদি একবার সেই যোগ সাধনা তপস্যা করো, সেই দিন বুঝতে পারবে যে নারীর সতীত্ব কোথায়, মাতৃত্ব কোথায়, আর নারীত্ব কোথায়। কি বাবা একবার তোর বুঝেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ। ওরে পৃথিবীতে যত হিরো মস্তান বাবু নারীর কাছে হয়েছে কাবু, ওহে কালাচাঁদ ধন্য নারীর ভাত, নারী নিন্দা কেন করো হে বন্ধু। তাই রাধারানীকে একদিন বলেছি, রাধারানী একদিন বলেছিলেন প্রাণ গোবিন্দকে, তুমি হিরোর মস্তান বাবু হতে পারো, একদিন আমার শ্রীচরণের দাস তোমাকে হতে হবে, হরিবল। ভগবান একদিন রাধারানী দাসত্ব করেছে, করেনি বাবা, হরিবল। কি আমি সুভাষ মিথ্যা বলছি? সব একদিন দাসত্ব করেছে। তুমি তো সামান্য একটা পোল্ট্রি ডিম, কি গো, কি বাবা, হতে পারো তুমি পুরুষ, কিন্তু তো পোল্ট্রি স্বরূপ। যদি সেই জায়গায় দাঁড়াতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেবো। নিতাই গো হরি বল। একটা গান গেয়ে শোনায়, শুনুন। সুখ পাবি আবাদ করে जो বুঝে করে চাষ, ও তোরে গোরে গরু চলবে না। ভক্তির বদন দর্শন না করলে কি সে প্রেম জাগে? হরি বল। ঠিক আছে। তা বাবা এই বিছানা পাততে যদি রাত হয়ে যায় মানুষ আর ঘুমাবে কখন? কি গো, তাই না বাবা গোসাই? কি গো, কি মা, তাই তো? বিছানা পাততে যদি রাত হয়ে যায় তাহলে মানুষ ঘুমাবে কখন? আমরা বেলা 10টার সময় পৌঁছে গেছি মা। আমার গান ছিল বেথুয়া ডৌড়ি। তা 10টা থেকে এসে আমাদের বাবা যদি রান্নাই হয় না, হরি বল। তাই বলো রান্নার দরকার নাই, গানটা চালু করে দাও। বলে না, না খেয়ে গান করলে কি ভালো লাগে? হরি বল। তা তদ্রুপ একটু কষ্ট করে শুনুন। তাহলে মা হচ্ছে জমি, বাবা হচ্ছে চাষি। যে গানটা আমি গিয়ে যাবো, আপনারা এই গানের মধ্যে ওনার কথাগুলো বুঝে নেবেন। ও তোরে গরে গরু উঠবে নেচে, ওরে দেখবি যখন উলুর ঘাস, সুখ পাবি আবাদে করি বুঝি করে চাষ। এ খাবা ছেলে, সুখ পাবি আবাদ করি বুঝি করে চাষ। গরে গরু উঠবে নেচে, সুখ পাবি আবাদ করি বুঝি করে চাষ, সুখ পাবি আবাদ করি বুঝি করে চাষ। প্রেমের লাগন ধরি বিদ্যুৎ কষে, বিবেক বৈরাগ্য দুটি বলদি জোর দু পাশে, ওরে প্রেমের নাগন ধর যুদ্ধ কষে, ওরে বিবেক বৈরাগ্য দুটি বলদে জোর দু পাশে, ওরে ভক্তির নিজেরে ধর কষে, ওরে ভক্তির নিজেরে ধর কষে, ওরে উঠে যাবে
সুখ পাবে আবাদ করি জবুঝে কর চাষ সুখ পাবে আবাদ করি জবুঝে কর চাষ ছোট ছোট বাবা এই নাগলটা হচ্ছে আমাদের প্রেমের নাগল ধরো যুদ্ধ করছে ওরে বিবেকে বই রাখতো দুটি বলদ জোরো দু পাশে ভক্তির নিচে ধরো কষে উঠে যাবে পচা ঘাস সরি বল আপনাদের এই নন্দা গ্রামে আমাদের বাপ্পা হচ্ছে আমাদের বন্ধু লোক বাপ্পা মন্ডল উনি আমাকে গান কন্ট্যাক্ট করেছে তো ওনার বাড়িতে গেলাম ওনার বাবা দেখি দুটো বলদ মোষ আছে ওনার বাড়িতে তা দুটো বলদ সবাই চাষিরা চাষ করে গৃহস্থরা গিয়ে নাঙল বাইনা করে তা বাপ্পার বাবার বলদ দুটো দেখে এই পাশের একটা মানুষ চিন্তা করলো ওর নাঙলের এত খরিদ্দার তাহলে আমি যদি ভালো বলদ মোষ কিনি তাহলে আমারও নাঙ্গলের খরিদ্দার হবে ওর উপরে হিংসা করে একে পাগল দুটো বলদে কিনে নিয়ে এলো 1 লাখ টাকা দিয়ে দুটো বলদ মোষ নিয়ে আসলো হরি বল গিন্নির কাছে বলদ দুটো নিয়ে এসে গিন্নি বলদকে জল ছড়া দিল ধূপ জ্বালিয়ে গঙ্গা জল দিয়ে বন্ধন করে নাই ভাই ওই বলদ মোষ দুটোকে গোয়ালে পেরি ও অতি উত্তম খেতে দেয় তা গ্রামের লোক চিন্তা করলো আমাদের হাইলেন ধানের চাষ তা বাপ্পার বাবার বলদ দুটো বুড়ো হয়ে গেছে তো ওই ভদ্রলোক দুটো বলদ নিয়ে এসছে তাহলে ওই নাঙ্গলটা করলে মনে হয় জমিটা চাষ ভালো হবে হরি বল তা 5 জন চাষি গৃহস্থ গেলেন বলছে দাদা নাঙ্গল পাওয়া যাবে বলো হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে না কেন কত দাম বললো 500 টাকা এই 500 টাকা করতে করতে 2500 টাকা উনি বায়না নিয়ে নিলেন মানে টাকা অগ্রিম নিলেন সকালে গিয়ে নাঙ্গল চড়বে হরি বল তা 2500 টাকা পেয়ে যে বলদ নিয়ে এসছে যে কিষান সে চিন্তা করছে গিন্নিকে বলছে গিন্নি তুমি জানো আমার কত সম্মান আজকে আমি ভালো বলদ নিয়ে এসেছি আমাকে দুটো খেতে দাও তা খেতে দিয়েছে মাগো ছোট খেতে দিয়েছে তা গিন্নি তখন আস্তে আস্তে বলছে স্বামী সেবা দিচ্ছে আর বলছে কি গো তুমি তো 2500 টাকা পাই না নিলে অগ্রিম নিয়ে নিলে তুমি নাঙ্গল বইতে পারবে তো হরি বল বলছে খাপি তুই আমার চেয়ে কি বেশি বুঝে গেলি নাকি আমি 2500 টাকা অগ্রিম নিয়েছি সকালবেলা আমি নাঙ্গল বইতে পারবো না গিন্নি আস্তে আস্তে বলছে তুমি যে কত চাষ করো সেটা আমি জানি হরি বল তা যাক টাকা যখন নিয়েছে তোমাকে নাঙ্গলটা ভালোভাবে জমি চাষ করতে হবে আর তা না হলে টাকা ফেরত দিতে হবে তোমার জন্য আমারও কলঙ্ক হবে কিষান বলছে মেয়ে মানুষ মতো থাকো তুমি আমাকে ভোরবেলা রাত 3টের সময় রান্না চাপিয়ে দেবে এটা আলু সিদ্ধ ভাত দেবে একটু দই দেবে দই খেলে মানে ঠান্ডা থাকে পুরুষের জীবনটা বাবা কিষানের জীবনটা গিন্নি আর কি করবে পরের ঘর করে একটা নারী জাতি কি মা সকালবেলা উঠে 3টের সময় দূরে ঘরে জল দিয়ে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না চাপিয়ে আলু সিদ্ধ ভাত আর দই দিয়ে ভদ্রলোকে খেতে দিয়েছে তাও কানে কানে বলছে কি গো কার জমিতে আগে নাঙ্গল জুড়বা বলছে যে লাস্টে দিয়েছে বলছে না তা করলে কি করে ও যে ফার্স্টে দিয়েছে তারে নাঙ্গল জুড়িবা ও যে ফার্স্টে দিয়েছে তারে নাঙ্গল জুড়িবা একবার জয় রে ধনি আর বলুন ধনি হরি বল হরি বল হরি বল তা বলছে মেয়েটা বলছে মেয়ে লোকটা বলছে যে ফার্স্টে টাকা বায়না করেছে যে টাকা দিয়ে গেছে তার নাঙ্গল জোড়া উচিত বলছে না না তার ফার্স্টে জুড়লে লাস্টের লোক আর
ভালোবাসবে না। যে লাস্টে দিচ্ছে তারটা জড়িত, বলছে না এটা ভুল করছো। বলে আবার কি বেশি বুঝিস, যা করবো আমি করবো। তা লাস্টে যেজন টাকা দিয়ে গেছে ওই জমিতে নাঙল চষা শুরু করেছে। একাত্তর দুয়াত্তর ঘুরেছে বাবা। ওই একাত্তর ঘুরি দুয়াত্তর যখনই ঘুরে যাই সঙ্গে সঙ্গে বলদের পায়ে ফাল লেগে গেছে। নিতাই গৌর বল। তাহলে বলদের পায়ে ফাল লাগলে যত ভালো বলদই হোক সে একটু পুজো হয়ে যাবে, সে আর চলতে পারবে না। তা লাস্টে সেই গেরস্ত বলছে দাদা নাঙল বোন, আমি আজকে সাজুমোনা ধান লাগাবো, ধান বসাবো, তাড়াতাড়ি চষুন। বলছে ভাইরে একটু বিপদ হয়ে গেছে। বলছে কি হয়েছে? বলছে আমার বলদের পায়ে ফাল লেগে গেছে। বলছে দাদা বাড়ি থেকে টাকাটা নিয়ে এসছো? বলছে না না, টাকা আমার বাড়িতে আছে। বলে তাহলে তুমি এখানে বসো, আমি একটু ঘুরে আসি। সেই লাস্টের গেরস্ত বৌদিকে বলছে বৌদি টাকাটা ফেরত দেন। বলছে কেন? বলছে দাদা নাঙল চষছে না, একাত্তর দুয়াত্তর চষে বসে আছে। সে মানির মান নেই, ছেলেটা 500 টাকা দিয়ে দিয়েছে। এই যে চারজন টাকা দিচ্ছে গেরস্ত, তারা সবাই ওই নাঙলের কাছে দাদা এই জমিটা চষে কখন আমার জমি চষবেন? বলছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, মানে তো মারছি। ইতিমধ্যে লাস্টের যে গেরস্ত যার জমি চাষ হয়নি 500 টাকা ফেরত দিয়ে এসছে, সবাই তখন ও বলে দিয়েছে সবাইকে, আস্তে আস্তে সেই 2000 টাকা আবার ফেরত দিয়ে চলে গেছে। তখন ওনাকে বলছে কিষান তাহলে ওটা চাষ হলো, তাহলে এই জমিটা হয়তো ভালো না, তাহলে আমার জমিটা চাষ। বলছে হ্যাঁ হ্যাঁ এই জমিটা ভালো না, কিন্তু বুঝতে দিচ্ছে না। হরি বল। এদিকে ভাল লেগে গেছে। এই পুরুষের স্বভাব কি জানেন? ও জমিটাই যদি বাবা ভাল লেগে যায়, মনে করে এই জমিটায় গেলে মনে হয় আমার নাঙল চালু হবে। হরি বল। মাগো বাবা সকল মনে করছে ওই জমিটায় ভাল লেগেছে, তো এই জমিটায় গেলে মনে হয় আমার নাঙল সোজা হয়ে যাবে। তাই কি হয় বাবা? খেপারে একে তিনি তিনে এক, একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এই নারী সাধন, নারী ভজন, নারীকরণ যদি এই ভজন করতে হয়, তাহলে যে ধনের ধন বাঁধিলে সব ধনের ধনী হওয়া যায়। কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন 1600 কবি অষ্টসখী নিয়ে, কি বাবা তার বাঁশির সুর কিন্তু মন্দ হয়নি বাবা। খেপারে আমার কৃষ্ণ বাঁশরি বাজায়, রাধা প্রেমময়ী সে পাগল হয়ে যায়। সে বাঁশিটা কেমন হয় এ জানো? সে বাঁশি কখনো ছোট কখনো বড়, বাঁশি কখনো ছোট কখনো বড়। ওরে বড় করলে ভজন হয় না। হরি বল হরি বল হরি বল বলি আমার হরি বলে হরি বল হরি বল হরি বল। তাহলে বাঁশি কৃষ্ণ কি করলেন? কখনো ছোট কখনো বড়। আর আমার সঙ্গে যিনি গান গাইছেন যে গৃহস্থ যে চাষি বাবা, ওর বাঁশি বড় হয়েই থাকে। ও যখন বড় নাঙল ঢুকাতে যায় ফাল ভোতা হয়ে যায়, মনে করো ওটাই হলো না এটাই হবে, হবে না। সেটা করতে হলে কি করতে হবে? অনেক গোপনের বীজ রাখবি গোপনে, জয় গুরু শ্রী গুরু বলে ওরে দিবা বীজ বুনে। ওরে গোপনের বীজ রাখবি গোপনে, ওরে জয় গুরু শ্রী গুরু বলে দেবা বীজ বনে। জমি আবাদ করো খুব সাবধানে, জমি আবাদ করো খুব সাবধানে। ওরে নইলে জমি হবে ঘাস, সুখে পাবে আবাদ করি জবুঝে কর চাষ, সুখে পাবে আবাদ করি জবুঝে কর চাষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।
শোনো রাখবি গোপনে জয় গুরু শ্রী গুরু বলে দেবা বীজ বনে। সেটা কোন বীজ বাবা? যোগে আসে যোগেতে যাই তারই সন্ধান চোরা আর যোগে আসে যোগেতে যাই তারই সন্ধান কজনা পাই। তাহলে কখনো যোগ আসে বাবা, কখনো যোগ চলে যায়। যে নাগল বয় তারও যোগ আসে, হরি বল। যে জমি চাষ করে তারও যোগ আসে, আসে না বাবা? হরি বল হরি বল। তাহলে যোগে আসে যোগেতে যাই তার সন্ধান কতটা পাই। তাহলে গোপনের বীজ রাখবি গোপনে জয় গুরু শ্রী গুরু বলে দেবা বীজ বনে। তাহলে কোন বীজ? সেটা ছোলার বীজ নাই, সেটাই আমার গমের বীজ নাই, সেটাই আমার পিতৃ সত্তা বিজন হলো। এমন বীজ যদি কেউ ধরে রাখতে পারে, হরি বল হরি বল হরি বল বলে। এমন বীজ যদি কেউ ধরে রাখতে পারে, তার জমি বাবা চাষ ছাড়া আর অন্য কিছু বিঘাত ঘটে না। ঘটে নাকি বাবা? এমন সত্তা যদি বীর্য যদি কেউ ধরে রাখতে পারে, পিতৃ সত্তা বস্তু, তাহলে তার জমি কথা বলবে। যখনই ডাকবে তখনই কথা বলবে। অনেকজনের স্বামী বাড়ি আসলে বলে কেরালায় কাজে গেছে, অনেকজনের স্বামী বাড়ি আসলে মায়েরা কি বলেন, হাট করি বেটা কবে চলে যাবে কেরালায়, বলে না মা? কিন্তু আবার অনেকজন মা সাধন করে, আমার সে সোনা কবে বাড়ি আসবে গো, হরি বল, সোনা কবে বাড়ি আসবে তার জন্য ধূপ ধুনো জ্বালিয়ে ফুল তুলে মালা গেঁথে, যেমন রাধারানী বসেছিলেন 100 বছর কৃষ্ণ আরা হয়েছিলেন রাধারানী, তবে কিন্তু কৃষ্ণের মালা বানিয়ে রেখেছিলেন যে আবার বোঝে কবে ঘিরে আসবে। তদ্রূপ আমার মায়েরা, কেউ স্বামী বাড়ি আসলে বলে হাট করি বেটা কবে যাবে। আমার এমন মা এমন সুন্দর স্বামী পেয়েছে, দেখতে ভালো না, একটা চোখ অন্ধ, কিন্তু চিন্তা করে আমার সেই গোবিন্দ কবে আমার পিঞ্জিরায় ঘুরে আসবে, হরি বল খাপারে। তাই এইটা হচ্ছে সেই কৃষ্ণ প্রেমের সাধন, নারীর সাধন। এমন সাধন যদি কোনো মাকে কোনো পুরুষ করতে পারে, তার একটা চোখ অন্ধ হলেও তাকে ভালোবাসে। তাই সেটা ভালোবাসতে হলে তোমায় কি করতে হবে? আগে সত্তার সম্বন্ধে জানতে হবে, পিতৃ সত্তাকে ধরে রাখতে হবে। আমি সুভাষ বলছি না, আমার সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত সবাই বলেছে। তাহলে যে ধরনের ধন্যবাদ দিলে সব ধনী ধনী হওয়া যায়, সেটা কোন ধন? পিতৃসত্তা ধন। এই ধন যতদিন এই ঘরে থাকবে ততদিন আনন্দ হবে, সবাই তোমাকে ভালোবাসবে। ধন যেদিন ঘুরিয়ে ফিরিয়ে চলে যাবে সেদিন আর কেউ ভালোবাসবে না। কি বাবা? বাহ বাহ বাহ। আর গোপনের বীজ রাখবি গোপনে, জয় গুরু শ্রী গুরু বলে দিবা বীজ বুনে। জমি আবাদ করো খুব সাবধানে, ওরে নইলে জমি হবে ঘাস, শোক পাবি আবাদ করি জবুছে কর চাষ, শোক পাবি আবাদ করি জবুছে কর চাষ। আমার কমল বলে দুঃখেরই কপাল, চাষ না করতে পেরে বলদের পায়ে মারলাম ফাল। ওরে বলদ করে অর্ধেক চাষ ভাই, ওরে বলদ করে অর্ধেক চাষ ভাই, আমার কিষান করে সর্বনাশ। বাবা সকল, যদি বলদ করে হয়, কিষান যদি ভালো হয়, হরি বল, কিষান যদি ভালো হয় মাগো, বলদ যদি কুড়ে হয়, তাহলে কিষান যদি ভালো হয়, তাহলে কুড়ে বলদ দিয়ে 2 একর জমিটা চাষ করা যায়, হরি বল। আর যদি কিষান কুড়ে হয়, সে জমি কি চাষ হবে বাবা? হবে না। হবে না কি বাবা?
বাঁচাও সাধু বাবা। হবে নাকি? কিষান যদি কুড়ি হয়, এখানে গান শুনতে এসছে অনেক কিষান দেখবেন, সারা রাত হুট্টো গোল করবি, মস্তানি করি বাড়ি যাবে। যে জমি বাড়িতে পড়ে আছে যদি বলে কি গো তুমি এত কিছু পড়ে আসলা, তা আমার জমিটা একটু চাষ করো না। কিষান সেই বাড়ি বলবে আমি আর পাচ্ছি না, আমার একটু ঘুমানোর জায়গা করে দাও। না দিলেও দোষ, কি গো মাইদের খুব দোষ গো, এ না দিলেও দোষ, দিলেও দোষ, কি বাবা এ না দিলেও দোষ, দিলেও দোষ। হরি বল। আমি সুভাষ বলছিলাম মা, নিজের অন্তর অঙ্গে আপনারা সবাই মিলিয়ে নেবেন, তাহলে দিলেও দোষ আবার না দিলেও দোষ। তা কিষান বাড়ি গেল, বলছি কি গো আমাকে বিছানা করে দাও। বলে বিছানা নিয়ে কি করবা? বলছে আমি ঘুমাবো। বলছি আমি কোথায় ঘুমাবো? বলছি তুমি আমার পাশে ঘুমাবা। বলছি পাশে ঘুমিয়ে কি হবে? বলছে আমি ঘুমাবো, তুমি একটু পাখায় হাওয়া দেবে। বলছে না আমার যে হাওয়া দেওয়ার দরকার এখন। বল। তখন বাবাজি কিষান বলছে আমি আর হাওয়া দিতে পারছি না, আমাকে একটু তুমি হাওয়া দাও। তাই আজকে বর্তমান বাজারে বাবা এই স্বামীর ভাত আমরা খাই নারী জগতে, কত কষ্ট, কত লঞ্ছনা, কত ব্যথা, কত বেদনা। মানের ভাতটাই আমরা খাই। হরি বল। মানের ভাত খাই বলে এখনো পুরুষের কিছু কিছু মান আছে কি মা? হরি বল। আমরা খাই বলে, আগেকার যাদের মায়েদের বিয়ে হয়েছে তারা এখনো মানের ভাত খাই, এখন আর মানতলায় দিয়ে এখন আর স্বামীর ভাত খাচ্ছে না। খাচ্ছে না কি গো? খাচ্ছে বাবাজি, খাচ্ছে আর খাচ্ছে না, আর খাবে না। কেন খাবে না জানেন? আমি একটা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, কেন খাচ্ছে না জানেন? আপনাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বস্তু আছে, আছে না? আছে তো? নারী পুরুষ সবার কাছে, হয়তো কাউরির কাছে হয়তো নাই, কিন্তু তবু আমার মনে হচ্ছে এখানে যত দর্শকবৃন্দ ভক্তবৃন্দ আছেন 90% সেই বস্তুটা আপনাদের কাছে আছে। যদি জিজ্ঞাসা করি সেটা কোন বস্তু, আপনারা বলতে পারবেন? বাবাজি বলতে পারবেন? পারবেন না। সেটা কোন বস্তু জানেন? মোবাইল। প্রত্যেকটা মানুষের কাছে এখন মোবাইল থাকে, মা হোক, নারী হোক, বুড়ো হোক। একটা বুড়ো দাদুর কাছে একটা মোবাইল থাকে, থাকে না? কিন্তু মোবাইল আছে, মোবাইলে টাকা ভরা আছে, চার্জ আছে, সব কিছু আছে, কিন্তু মোবাইলে টাওয়ার নাই। হরি বল। কি গো, এই টাওয়ার যদি না থাকে তাহলে মোবাইলে কথা বলবে কি সাধু বাবা? তাহলে টাওয়ারটা হচ্ছে মেন। আমার সঙ্গে যে গান গাইছো টাওয়ার নাই গো। যদি টাওয়ার থাকে তাহলে তুমি উঠে, আমি যে কটা কথা তোমাকে বললাম কৃষ্ণ ভজনের কথা, যে পদের কথা তোমাকে বললাম, যদি তোমার টাওয়ার থাকে এই টাওয়ারে দাঁড়িয়ে কিছু হরিকথা শোনাবে। আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু অন্তর জগৎ দিয়ে মিলিয়ে নেবেন দাদা ভাই বাবা সকল, যে সুভাষ কথা কটা কি বলবো। ওরে কমল বলে হাই কি করিলা, চাষ না করতে পেরে বলো দে, ওরে পাইয়া মারলাম ফাল, ওরে বলদ ঘুরে অর্ধেক চাষা ভাই, ওরে বলদ ঘুরে অর্ধেক চাষা ভাই, আমার কিষান ঘুরে সর্বনাশ, সুখ পাবে আবাদ করি জবুঝে কর চাষ, সুখ পাবে আবাদ করি জবুঝে কর চাষ, করে করে উঠবে নেচে, করে করে উঠবে নেচে, করে দেখবি যখন উন্নদাস, সুখ পাবে আবাদ করি জবুঝে কর চাষ, সুখ পাবে আবাদ করি জবুঝে কর চাষ। ওরে ভাবতে ভাবতে ভাবের কথা মনে পড়ে গেল, আমি 150 পাহাড়ের একটা ট্যাবলেট আমি পুরুষকে দেব ভাব, আমার মেয়ে ঋতু মাসে মাসে, আমি তোমারে জানাই পুরুষের ঋতু কোন দিবসে পুরুষ বলিবে সভায়। কি বাবা 11 বছর 11 মাস 27 দিন পরে আমার মায়েদের ঋতু আসে সেই ঘরে ঘরে, 12 বছর হতে 3 দিন বাকি রয়। আমি তোমার কাছে পুরুষ বেশি কথা বলবো না, সবারে জানাই আস্তে, আমার মেয়ের ঋতু মাসে মাসে,
পুরুষের ঋতু কোন দিবসে? আমাদের ঋতু 11 বছর 11 মাস 27 দিন পরে। তোমাদের গত বছর পরে তোমাদের সেই ঋতু আসে। পুরুষের ঋতু কোন দিবসে? একটা কথা বাবা, আর একটা কথা জিজ্ঞাসা করে গেছে দ্রৌপদীর পঞ্চস্বামী কি গো? আপনারা ভুলে যেতে পারেন বাবা, এই লঙ্কা ছোট হলো ঝাল বেশি। বল হ্যাঁ হ্যাঁ, এই লঙ্কা ছোট হলো ঝাল বেশি, বুঝলেন? তা আমার মনে ছিল না, হয়তো মনে পড়ে গেল। গোবিন্দ সবই তো কৃপা করে, অসাধ্যকে সাধন করা যায় যদি কৃষ্ণ ভক্তের কৃপা হয়। তাই আপনাদের খুব দেখে এই মানিকতলা গ্রামে নলদা আমি কোনোদিন আসিনি বাবা, কিন্তু আমার গুরুদেব ছোট বিশ্বকে অনেক গান গেয়েছে। বড় বিশ্বনাথ আমার জ্যাঠামশাই এখন গত হয়ে গেছেন, তা ছোট বিশ্বনাথ তিনি আমার গানের গুরু, আমার হাতে খড়ি দিয়েছেন, তিনিও এখানে গান গেয়ে গেছেন। গান শুনে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে ছোট বিশ্বর মতো একটু ভাব আছে আমার, আছে না? তো দ্রৌপদীর পঞ্চস্বামী, আমরা এই ভদ্রলোকের বেটা বলি গেছি, যদি অ্যাক্সিডেন্টে কোনো স্বামী একটা মারা যায় তা তুমি বিধবা থাকবে না সধবা থাকবে? আচ্ছা বাবাজিদের একটা কথা আমি বলছি, এই দ্রৌপদীর পঞ্চস্বামী এখনো গ্রন্থে প্রমাণ আছে। দ্রৌপদীর কি কোনো স্বামী মরেছে নাকি গো? পঞ্চস্বামীর মধ্যে একটাও কি মারা গেছে? হরি বল, মারা গেছে নাকি? যায়নি, মারা যায়নি। তাহলে এই দেশের মানুষ যদি নিজের স্বামীকে ছেড়ে আরেকজনের সঙ্গে ভালোবাসা করে, তাকে কুলোটা বলে, কলঙ্কিনী বলে, তাই না? ব্যভিচারী বলে। ওই দেশে একটা কথা আছে বাবা, ওই দেশে 5টা স্বামী একটা নারী যদি না করে, 10টা স্বামী যদি একটা না করে, ওই দেশে তাদের কলঙ্কিনী বল, কলঙ্কের হার তাদের করতে হয়। এই দেশে একটা ছাড়া আর একটা করলে কলঙ্কের যেমন হার বসে, আবার ওই দেশে একটা ছেড়ে 5টা না করলে সেই দেশে কলঙ্কের হার বসে। হরি বল। তাহলে দ্রৌপদীর পঞ্চস্বামী জিজ্ঞাসা করে গেছে, তোমার যদি একটা স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, হে নারী তুমি সধবা থাকবে না বিধবা থাকবে? হরি বল। হে পুরুষ, দ্রৌপদীর পঞ্চস্বামী আরে পঞ্চস্বামীর মধ্যে একটা স্বামীও মারা যায়নি। আমার দ্রৌপদী স্বামী মারে না, ওরে সদা সর্বদাই সে স্বামী বাঁচা। সদা সর্বদাই দ্রৌপদীর স্বামী বাঁচায়, তাহলে বাঁচিয়ে রাখে বলে। তাই দ্রৌপদী আমার বৃন্দাবনে সতী নারী। তাহলে একটা স্বামী যদি মারা যায়, সে বিধবা থাকে না সধবা থাকে? আরে খেপা, ভাগবতে প্রমাণ করেছে, তাই বলে বুড়ো মন দিয়ে মিথ্যা বিসর্জন। সাধু সঙ্গে হাউস হবে বস, শুনিলে সাধুর মহত্ব অমৃত, ভাগবত তত্ত্ব সুখমুখে সুধা গলিত রস। দেহেতে করতে হলে ভজন বৃদ্ধি করতে হবে রাগের বুদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। ভক্তি তো সুখ বিছাই জ্ঞানে মালিশে থাকো সেই অনুরাগের ফুল সজ্জার উপরে। তখন পেতে দেবে শিষ্য কর্ণজনে লিঙ্গ মায় গুরু জিহ্বা খালি নিষ্কামেতে করিলে রমন। পড়বে নামের বীর্য ফুটা, পূর্ণ হবে এই মণি কোঠা। চিত্রাণী নারী তখন করবে আস্বাদন। জিহ্বা নিয়ে সহস্রে মা কুলো করুন সহায় করে শতাশী বিদায় গো বিলায়া। সেই বীজে পুত্র হলে জ্ঞান নামে এক পুত্র মেলে, সেই পুত্র নিয়ে আমার কৃষ্ণ ভক্ত করে আমার মায়ের মন্দিরে খেলা। বল, তাদের খেলা বন্ধ হয় না। তাহলে আমাদের সহধর্মিণী প্রতিটা ঘরে ঘরে সবাই আমরা বউ বলে ডাকি না কেউ? প্রতিটা ঘরে কিন্তু মা নিয়ে সবাই ঘর করে, নারী নিয়ে ঘর করে। তাহলে বিধবা হয় কখন জানো? এই পুরুষ হইতে যেদিন আমার প্রকৃতির দ্বারে যায়, ওরে শোনো শোনো ওহে পুরুষ তোমারে জানাই। পুরুষ রূপ ধারণ করে গো
তোমায় আমার পশরা সাজিয়ে পুরুষকে সেই প্রসাদ দিল। পুজো করতে গিয়ে বাবা পুঁজি হারিয়ে ফেলেছিল। হরিবল, প্রতিমা পশরা সাজিয়ে তাকে পুজো করতে দিল, তুমি পুজো করো আর তুমি নিজের পুঁজিটা ধরে রাখো। আস্তে আস্তে তাহলে পুজো করতে গেল বাবা, ব্রাহ্মণের ঘন্টা নাড়াতে নাড়াতে ঘন্টা বন্ধ হয়ে গেল। হরি বল, নৈবেদ্য প্রসাদ দিতে পারলো, প্রসাদ বিতরণ হলো, কিন্তু বাবা ভোগে লাগলো না। হরি বল, তাহলে বিধবা কখন হয়? মায়ের দ্বারে নিত্য আনন্দ করতে গিয়ে যদি কোনো কাপুরুষ সেই মায়ের মন্দিরে মরে, তখনই আমার নারী জাতি বিধবা হয়। হরি বল, আর যতক্ষণ মরবে না ততক্ষণ আমার মায়ের জাতি বাবা সধবা থাকবে। যখন প্রকৃতির দ্বারে এই কাপুরুষ মরবে তখনই মা বিধবা হবে, আর যতক্ষণ মরবে না ততক্ষণ মা সধবা হয়ে থাকবে। এই তো তোমার কথার জবাব, কথাই মিটিয়ে যায়, বেশি কথাই আর বলবো না। তোমাদের জানাই, জানাই আমার জ্ঞানী ভক্ত জ্ঞানে বুঝে নেবে। অল্প অল্প সেই পালাগান দ্বিতীয় পর্বে আমি ছোট করে ছেড়ে দেব। যে কটা কথা আমি জিজ্ঞাসা করেছি বলে যাবে সবাই আস্তে আস্তে আস্তে। তাহলে প্রকৃতির দ্বারে যখন এই পুরুষ মরে তখনই আমার মায়েরা বিধবা হয়। আমি তোমাকে বলে গেলাম যতক্ষণ মরবে না ততক্ষণ কিন্তু সধবা থাকবে, আর যখনই মরবে তখনই মা বিধবা হবে। কি বাবা? তা আমাদের মায়েদের প্রাণবায়ু বসুকিত হলে যদি কাউরির স্বামী মারা যায়, নবদ্বীপ 48 মিনিটের মধ্যে শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করে দিল, বাড়িতে শাঁখা সিঁদুর জনমের আলতা পরিয়ে দিল, তাই না? আলতা ঢেলে দেয় না মায়েদের? কি গো, জনমের পরা পরে নাই কি মা? শাঁখা সিঁদুর ভেঙে চুরিয়ে আলতা পরিয়ে জনমের আলতা পরিয়ে দিল, শাঁখা সিঁদুর ফেলে দিল। হরি বল, মা বিধবা হয়ে গেল। তাহলে আমাদের বোঝা যায় এই মার স্বামী মারা গেছে, এই দিদির স্বামী মারা গেছে, শাঁখা নাই সিঁদুর নাই, বিধবা হয়েছে। তা তোমার কাছে জিজ্ঞাসা, তোমার যদি বউ মারা যায়, হরি বল, একটা ছেলে যদি বউ মারা যায়, তাহলে আমাদের শাঁখা সিঁদুর ফেললেন, মায়েদের চেনা যায় তো স্বামী মারা গেছে, সদপানা এখন বিধবা হয়েছে। কিন্তু তোমাদের যদি বউ মারা যায়, ওরে কোন জায়গা দেখে চিনা যাবে? আমার ফটিক মনে হয় এবারে কাল গুহাইবি গো, এবারে কাল গুহাই কি ফেলবি? তাহলে দুটি কথা আমি জিজ্ঞাসা করেছি। করিমপুরে মাল, তো করিমপুরে মাল এসছে, কালকে আমার সঙ্গে ছিল, আবার আগামী দিনও থাকবে। তা আমি দুটো কথা জিজ্ঞাসা করলাম। 150 বাহের ট্যাবলেট, আমি তো মেয়ে মানুষ, আমাদের 12 হাত কাপড় না হলে কাঁচা হয় না বাবা। তো কাঁচার মধ্যে কিন্তু বাবা গুণটা আছে, তাই না? তা আমি ওনাকে দুটো কথা জিজ্ঞাসা করে আশা করি আপনাদের বুঝিয়ে বলবেন, আপনারা শুনবেন। ওরে কমল বলে দুঃখের কপাল, চাষ না করতে পেরে বলদের পায়ে মারলাম ভার। ওরে বলদ ঘুরে থেকে যাচ্ছে ভাই, ওরে বলদ ঘুরে থেকে যাচ্ছে ভাই, আমার কিসারে ঘুরে সর্বনাশ। সুখ পাবে আবাদ করি জবুজি করে চাষ, সুখ পাবে আবাদ করি জবুজি করে চাষ। করে করে উঠবে নেচে, করে করে উঠবে নেচে, দেখবি যখন ওর গাছ। সুখ পাবে আবাদ করি জবুজি করে চাষ, সুখ পাবে আবাদ করি জবুজি করে চাষ, সুখ পাবে আবাদ করি জবুজি করে চাষ, সুখ পাবে আবাদ করি জবুজি করে চাষ।
বেশ, খুব সুন্দর, খুব সুন্দর। সুখ পাবি মন আবাদ করে, জো বুঝে কর চাষ। তোর গোড়ে বলদ উঠবে মেতে, যদি দেখে উলো ঘাস। কথা ঠিক বাবা। বলদ দেখো গড়িয়ে থাকে কি বাবা, চুপচাপ শুয়ে থাকে বলদ, কোনো খবর নেই। কিন্তু এই ঘাস দেখবার পরেই বলদ এমনভাবে খেপে উঠবে, জয়নি তাই গৌর হরিব। আচ্ছা হে নারী, তুমি তো চাষবাস করার কথা খুব বলছো, তা তোমার ওই জমিতে আজ পর্যন্ত কটা কিষান চাষ করেছে কি বাবা? কায়দা আছে? বনে বলছে খুব চাষ করলে মানে খুব আরাম পাও না, জয়নি তাই গৌর হরিব। মানে গরুর দোষে কিষানের মুখ নষ্ট হয় বাবা। তুমি যা বলছো, মানে দুই ভাই তপন আর রতন, তো তপনদার একটি ছেলে, তার নাম রেখেছে গোপাল, আর রতনদার দুটো মেয়ে, সবই 5-7 বছর করে বয়স, বুঝলেন? এইবার রতনের বাবা অর্থাৎ ওই বাচ্চা দুটোর ঠাকুর দাদা বারান্দায় বসে বসে ঠাকুরে দড়ি পাকাচ্ছে, বুঝলেন? ঠাকুরে দড়ি পাকাচ্ছে। তপনের যে সন্তান গোপাল, 6-7 বছর বয়স, ঠাকুরে দড়ি পাকাচ্ছে। তো ঠাকুর দাদা বলছে, দাদু 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 একটু ঘোড়া বেঁধে দাও না। ছোট গোপালের মাথায় একটু দড়ি বেঁধে দিয়েছে, বুঝলেন? আরে বাচ্চা ছেলে তো, ওটা নাচছে, দাদু ওটা ঘোড়া নাচছে, ঘোড়া। এইবার রতনের দুই মেয়ে দেখেন কাণ্ড কোথায় যায়। রতনের মেয়ে গিয়ে বলছে, দাদু আমাকেও বেঁধে দাও। যাই যা এবার যা। ওর মার কাছ যেই বলছে, মা দাদু শুধু দাদাকে ভালোবাসা, আমাকে দেখতে পারে না। দাদাকে ঘোড়া বেঁধে দিল, আমাকে দিল না। দাদাকে বেঁধে দিল, আমাকে দিল না। বৌমা বলছে, বাবা আপনি শুধু ভাসুরের ছেলেকেই ভালোবাসেন, আমার মেয়েকে ভালোবাসেন না কেন? আমার মেয়ে কি বলছে শোনেন না একটু? কান্দাকাটি করছে, আমাকে জ্বালাচ্ছে। শ্বশুর মশাই বিপদে পড়ে গেছে, দেখো দিনে কাণ্ড। বৌমা বলছে, আমার মেয়েকে দাও, আমি কোন জায়গায় দিব এখন বলো তো? তো বারে বারে বলবার পরে শ্বশুর মশাই বাইরে থেকে জোরে করে বলছে, বৌমা এই যে গোপালকে ঘোড়া বেঁধে দিছি, তোমার মেয়ে কাঁদছে, বলছে আমাকে বেঁধে দাও, তোমার মেয়ের কোন জায়গায় বাঁধবো? বোঝো না? ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। হে নারী, তুমি যে চাষবাসের কথা বললা, মদন মোহন পূজা করে ঘন্টার উপর ঘন্টা পড়ে স্বর্গ হতে পুষ্প ঝরে মদনের মাথায়। সেই বাজারের কর্তা যিনি, এই ভজন সাধন জানে তিনি। জমকে কি সে ডরায়? পাগল মন। তাহলে এই পৃথিবীর সব পুরুষকেই তুমি কাপুরুষ ভেবো না। হ্যাঁ, সে যে নারকেলের ফল ঊর্ধ্বেরই জল পাত্র বিশেষ রয়েছে। তাহলে সিংহ অতি পরাক্রম, সে 12 বৎসর পর একদিন রতিক্রিয়া করে। ভবে চড়ুই পাখি যারা তৃণশস্যকে 365 বার রমণ করে তারা, তাহলে সব পুরুষকে তুমি এক দাড়িতে ওজন করো না। সোনা মাপার দাড়ি আলাদা, পাট মাপার দাড়ি আলাদা। হ্যাঁ, পাগল, একটু হিসাব করে কথা বলো। কেন পারবে না? আমার একটা পুরুষ ছিল পাগল মন আমার, ওরে মনোয়া, তুমি বলেছ এই পুরুষের পুরুষত্বটা কোন জায়গায়? হস্তপদ গুজ্জলিঙ্গ চক্ষু কর্ণ নাসিকা ত্বক। মহাজন বললেন, সত্যতে তা দাপরেতে সুখ হলো নাই আমার 3 যুগেতে, তাই তো এলেন ধরাতে। ওরে শীতল
পদ্মে হয় পুরুষের আসন, তিনহীন কয় পঞ্চানন। তাহলে দ্বিদল পদ্মটা কোথায়? এখানে পুরুষ বসবাস করছে। নাভে বলে চতুর্দল পদ্মে আমার জীবাত্মা রয়, দ্বিদল পদ্মে আমার পরমাত্মার বাস, মিথ্যা কথা নয়। এই পুরুষ শক্তি, পুরুষ শক্তি হচ্ছে মূল শক্তি, তোমারে জানাই। এটাই হচ্ছে পরমাত্মা, মিথ্যা কথা নাই। মাতৃগর্ভে জীব যখনই সঞ্চার হইল, প্রথম মাসে রক্তের দলা, দ্বিতীয় মাসে গোল, তেসরা মাসে হাতের সঞ্চার, চৌঠা মাসে 14 রে ভুবন, পঞ্চম মাসে পাজর গঠন, ষষ্ঠম মাসে 6 রিপু, সপ্তম মাসে সপ্তদ্বারেতে বসিলেন আমার শ্রীগুরু শক্তিমন। সপ্তম মাসের বেলায় সপ্তদ্বার সৃষ্টি হয়ে গেল। দার্শনিক জগতে আমার কোন মা সন্তান সম্ভাবনা হলে 7 মাসের কালে 7 ভক্ষণ দেয়। কেন? অর্থাৎ দ্বিদল পদ্মে পরমাত্মা, চতুর্দলে জীবাত্মা মোর রায়। জীবাত্মা মাতৃগর্ভে কত যন্ত্রণা পাই, যন্ত্রণা ভোগ করতে করতে আমার গোবিন্দকে স্মরণ করেন। হে গোবিন্দ, এই অন্ধকার ধোয়াকার কুয়াকার, এখানে কোনো আলো বাতাস নেই। হে গোবিন্দ আমার, তুমি কোথায় আসো শ্রী মধুসূদন? একবার আমাকে অন্ধকার হতে মুক্ত করে দাও। সেই সময় সপ্তম মাসের কালে পরমাত্মা আমার ব্রহ্ম নারীর ছিদ্র দিয়ে জীবাত্মাকে দেয় রে দর্শন। জীবাত্মা পরমাত্মাকে দর্শন করে বলছে, হে গোবিন্দ, তোমাকে দর্শন করা মাত্রে আমার যত যন্ত্রণা ছিল সব দূর হয়ে গেল। আমি আর এই মায়াময় জম্বুদ্বীপ যেতে চাই না, এই মাতৃগর্ভে আমাকে রেখে দাও। কিন্তু আমার পরমাত্মা গুরু বললেন, পাগল মনা আমার, পাগল মনোয়া লুপ্ত না হতে চাও তাহলে মা মা জম্বুদ্বীপে তুমি চলে যাও। এখানে রয়ে গেলে নারী হত্যা হয়ে যাবে, মাতৃ হত্যা হয়ে যাবে, তুমি পাপে পড়ে ছারখার হয়ে যাবে। বলল, প্রভু পৃথিবীতে গিয়ে তোমার দর্শন পাবো? বললো, হ্যাঁ পাবে। কোথায়? আমার লালন সাইজি বললেন, যেখানে আমার সাধুগুরু বসে দেবেন বারাম, সেখানেই আমার প্রভু নিত্যানন্দ করেছে আরাম। তাহলে যেখানে নাম সংকীর্তন হবে তার মধ্যেই তুমি আমাকে খোঁজ করবে, অর্থাৎ আমাকে দেখতে পাবে। তাই পরমাত্মা সপ্তমকালে জীবাত্মার সঙ্গে দেখা হয় বলে ওই সময়টাই সাধভক্ষ হয়, অর্থাৎ প্রকারান্তে পরমাত্মার সেবা দেওয়া হয়। শুধু বৌমার গর্ভে সন্তান এলে সাধভক্ষণ না, এটা প্রকারান্তে পরমাত্মাকে সেবা দেওয়া হয়, মিথ্যা কথা নয়। তাহলে পুরুষের বাসস্থান দ্বিতল পদ্মে, তিনি আমার পরমাত্মা, যিনার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি নিরাকার, আকার সাকার, যে রূপে তাকে ঘটনা করা যায় সেই রূপেই সে দেখা দেয়। পাগল মন এইবার বলেছে, নারী ঋতু মাসে মাসে সাধু শাস্ত্রে ভাসে,
সহজ হয়? কোন দিনে আমার পুরুষ সহজ বল মহাশয়? 14 বৎসর বয়স পুরুষের যখন হয়, রতি শাস্ত্রে প্রমাণ দেয় পুরুষ সহজ হয়। একটি নারী প্রত্যেক মাসে মাসে পবিত্র হয়, পুরুষ হয় 3 মাস 20 দিন পর। রতি শাস্ত্রের কথা মিথ্যা কভু নয়। ওগো নারী তোমারে জানাই, এই তো হলো হরি কথা, কৃষ্ণ কথার সার। যতই আছেন আমার কণ্ঠীধারী, করজরে প্রণাম করি। সবাই মিলে একবার বলবেন হরি হরি নিতাই গৌর হরি বল। এইবার বলেছে, একটা মায়ের যদি স্বামী মারা যায়, শাখা সিন্দুর ফেলে দেবে, বিধবা বেশ ধারণ করবে, তখন বোঝা যাবে এই মায়ের স্বামী মারা গেছে। কিন্তু আচ্ছা বাবা, আমাদের দেশে শাখা সিন্দুর আছে, এমন দেশ পৃথিবীতে নেই যে সেখানে শাখা সিন্দুর কিচ্ছু পড়ে না? নাই বাবা, আছে না? হ্যাঁ, অনেক দেশ আছে, একটু বাইরের দিকে খেয়াল করবেন, অন্যান্য রাষ্ট্র আছে সেখানে শাখা সিঁদুর এসব কিছু ব্যবহার করে না। হয়নি তাই গৌর হরি বল। তবে হ্যাঁ, একটা প্রমাণ আছে কি, পুরুষের যদি দুপুর বেলায় কারো বউ মারা যায়, তার মতো বিপদ আর পৃথিবীতে কারো নাই। এই ধরুন আমার এই বয়সে যদি এখন আমার স্ত্রী মারা যায়, আমি যদি আমার শালার বোর কাছে গিয়ে একটু গল্প করি, বলবে শালা স্বপনের বউ মারা গেছে, দেখ শালার বোর কাছে গল্প করছে। কোনো মেয়ের সঙ্গে কথা বলা যাবে না, কোনো বাড়ি গিয়ে 5 মিনিট বসা যাবে না, বিভিন্ন দোষ। তবে একটু রস আস্বাদন কোথায়? একজন পুরুষ 80 বছর বয়স হয়ে গেছে, একজন নারী 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দুজনেরই কোনো টাওয়ার নেই। এটা কিছুক্ষণ আগে বললো না, বিশেষ বস্তু একটা আছে মানুষের কাছে, মোবাইল। তাহলে মোবাইলে টাকা আছে, ব্যাটারিতে চার্জ আছে, অথচ টাওয়ার নেই, কিন্তু ফোন হবে কি করে? তাহলে 80 বছরের যে বৃদ্ধ, তার তো কোনো টাওয়ার নেই। 70 বছরের যে বৃদ্ধ মা, তারও কোনো টাওয়ার নেই। কিন্তু ওই বাবাজি হয়তো পাড়ার কোনো মাসানে বসে থেকে আসলো, 2 ঘন্টা বসে গল্প করে করে, বুড়ো মানুষ বাড়িতে এসে দেখলেন মা জননী নেই। তা নাতি নাতনিকে জিজ্ঞাসা করবে, এই তো ঠাকুমা কোথায় গেল রে, দেখছি না কেন? হ্যাঁ, তো ঠাকুমা কোথায় গেল, দেখছি না কেন? এই যে একটা অভ্যাস, পাগল মোহন, এই অভ্যাসটা থেকে যাবে। এটা পুরুষের মধ্যে আছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে এই নয় তুমি যা বলবে তাই শুনতে হবে, তা কখনো নয়। কেননা জবান হরিদাস ঈশ্বরের নাম করতে লাগলেন, অর্থাৎ আমার পরমাত্মা সাধনা ভজনা করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 লক্ষ বার উনি হরিনাম জপ করতেন বেনা ফুলের তীরে। পাগল মন আমার, এই হরিদাস যখন নাম গুণ গান গাই, সে সময় কঠিন সমাজ, মুসলমান শাসিত, বলবো না বা কেন, আপনারা বসে বসে বিচার করবেন মনে।
পাগল মনামা মনামা। মুসলমান শাসিত দেশ, বললেন এই ভণ্ড সাধুর হরিনাম বন্ধ করতে হবে। তাকে পাঠালেন যুক্তি করে, লক্ষ্য হীরাকে পাঠালেন। যে লক্ষ্য হীরাকে কথা বলতে গেলে লক্ষ টাকা দক্ষিণা লাগতো, সেই রূপসী নারীকে পাঠিয়ে দিলেন জবান হরিদাসের কাছে। কিন্তু আমরা জানি ফুল যেখানে থাকে ফুলের গন্ধে ভ্রমর উড়ে যায় ফুলে বসবার জন্য। কিন্তু এখানে গ্রন্থ প্রমাণ করলেন চৈতন্য চরিতামৃতে লক্ষ্য হীরা ফুল, হরিদাস হচ্ছে ভ্রমর, পুরুষ ভ্রমর জাতি। তাহলে ফুলই উড়ে গেলেন ভ্রমরের কাছে রস আস্বাদন করবার জন্য। বলল সাধু বাবা, আমি বড় গোপন আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। হরিদাস বুঝতে পারলেন অন্তরে এ নারী বিচক্ষণ নারী, হয়তো আমার সাধন ভজনে ব্যাঘাত ঘটিয়ে দেবেন। বলল মাগো, তোমার আশা আমি পূর্ণ করব। আমি 3 লক্ষ বার নাম জপ করি, তুমি অপেক্ষা করো। আমার এই নাম জপ করবার পরে আমি তোমার বাসনা পূর্ণ করে দেব। নাম জপ করতে করতে নিশি প্রভাত হয়, সূর্য পূর্ব আকাশে হয়ে গেল উদয়। বলল সাধু বাবা, নিশি যোগে ছাড়া তো আমার আশা বাসনা পূর্ণ হবে না। বলল মাগো, আজকে নাই হলো না, আগামী দিন হবে। এই রকম ভাবে 3 দিন গত হয়ে গেল। লক্ষ্য হীরা বসে বসে হরিনাম শ্রবণ করতে করতে জবান হরিদাসের নামের গুণে, প্রেমের গুণে, পুরুষের সাধনে সে বলল বাবা, আপনার মন্ত্রে আমাকে দীক্ষা দিয়ে দীক্ষিত করুন। সে হরিদাসের কাছে মন্ত্র গ্রহণ করে বৈষ্ণবী হয়ে গেল। পাগল মন, তাহলে এমন পুরুষও আছে, তুমি খোঁজো, অবশ্যই পাবে। মটকার জল যেমন সঞ্চিতে পড়ে, সঞ্চের জলও মটকায় ওঠে। উল্টো সাধনার বলে যদি কোনো পুরুষ প্রাণ গোবিন্দের উপরে, যিনি অনাদিরাদি, যার জন্ম নেই মৃত্যু নেই, তার উপরে যদি কেউ ভার দিতে পারে, তার মরণ হয় না গো। তার কারণ, তার প্রমাণ, একটি বনের ধারে এক গোয়ালা বাস করে। শ্যামলী নামে একটি গাভী আছে তাহার ঘরে। ওই শ্যামলী প্রত্যেক দিন বনের মাঝে যায়, ঘাস খেয়ে বাড়ি ফিরে সন্ধ্যা বেলায়। ওই বনের মধ্যে শ্যামলী নামে একটা গাভী প্রত্যেকদিন চড়তে যায়। কিন্তু ওই বনের মাঝে একটি বাঘ আছে। অন্তর দিয়ে বিচার করবেন আপনারা, এটা আমাদের দেহবন। একটি বাঘ আছে, তার ইচ্ছা শ্যামলীকে ধরে ধরে তার একটু মাংস খাবো। ওই বনের মধ্যে একটি পুকুরও আছে। পুকুরের ধারে ধারে কচে কচে ঘাস, ঘাস খাইতে শ্যামলী জাগলো উপহাস। কচি কচি ঘাস পুকুরের ধারে, ঘাস দেখে শ্যামলীর মনে অভিলাষ হলো একটু ঘাস খেতে পারলে হতো। পুকুরের ঠিক তলায় দো কাদা, খুব পাতলা কাদা না, 2 কাদা, ধার দিয়ে কচি কচি ঘাস। শ্যামলী চিন্তা করলো আজকে পুকুরের ধারের ঘাস খাবো। ঘাস খাইতে যখন শ্যামলী পুকুরের মধ্যে যায়, অমনি শ্যামলী পড়ে গেছে পুকুরের তলায়। তো কাদার মধ্যে শ্যামলী পা পুঁতে গেছে।
কিন্তু গলা বাড়িয়ে কচি কচি ঘাস খাচ্ছে। ওই বাঘ চিন্তা করছে শ্যামলী তো গর্তের মধ্যে পড়ে গেছে, ওকে আজকে ধরে খাবো। কিন্তু বাঘ বেটা চিন্তা করছে না যে শ্যামলীকে খেতে গেলে ও কাদার মধ্যে পড়ে যাবে, এই চিন্তা ওর নেই। অমনি ঝাঁপ দিয়ে বাঘ গর্তের মধ্যে যায়, কাদার মধ্যে তলিয়ে গেল, মিথ্যা কথা নাই। গাভীটাও পড়ে গেছে, বাঘটাও পড়ে গেছে, দুজন দুজনকে হাতে পাচ্ছে না। তো বাঘ বলছে শ্যামলী তুইও মরে যাবি, আমিও মরে যাব, তোর মাংস তো আর খেতে পারলাম না, তোর গলাটা আমার দিকে একটু এগিয়ে দে, কামড় দিয়ে সুসুক দিয়ে একটু রক্ত খেয়ে আমি মরি। শ্যামলী বলছে বাঘ তুই মরে যাবি, আমি তো মরব না, আমার ঘরে মালিক আছে, তোর তো নাই জানা। ক্রোধান্বিত বাঘ হুঙ্কার দিচ্ছে শ্যামলী তুই বেঁচে যাবি। অমনি বাঘে শক্তিশালী উক্তি বলছে শ্যামলী আমার থেকে কি তোর গায়ে আছে বেশি শক্তি? শ্যামলী বলছে বাঘ শক্তির জন্য নয়, আমার মালিক আছে, আমাকে বাঁচাবে। যখন দেখবে সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরে যাচ্ছি, একটি আলো ধরে বনের মধ্যে এসে শ্যামলী শ্যামলী বলে আমাকে ডাক দিবে, আর আমি গর্তের মধ্যে থেকে আমার মালিকের শব্দ শুনে আমি হাম্বা হাম্বা করে ডাকবো, মালিক আমাকে কৌশলে তুলে নিয়ে যাবে। আর যখন এসে দেখবে বাঘ তোর পাশেই আমি শুয়ে আছি, তোর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় সে ব্যবস্থা আমার মালিক করে দেবে। তাহলে শক্তির জন্য না, মালিকের জন্য। তাহলে মালিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষ, সেই পরমাত্মা যার মৃত্যু জন্ম কিছুই নেই, সে কারো শরিক নয়, লা শরিকি। তাহলে তিনার উপরে যদি কেউ ভার দেয় তার মৃত্যু হয় না, সে পুরুষের নিত্য নিত্য মরণ হয় না। একবার যদি জ্যোতিষ বিয়োগ হয়ে যায়, একজন ডাক্তার প্রমাণ করলেন বিদেশি গরুগুলো আমাদের দেশে এলো কি করে। আমি একজন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কাকু বিদেশি গরুগুলো আমাদের দেশে এলো কি করে? বলছে পাগল, রবার্টের গরু তৈরি করা আছে বিদেশে, ইলেকট্রিকের সাহায্যে হাম্বা হাম্বা করে ডাকছে। আমাদের দেশি গরুগুলো সহজ এলে যেরকম তার অঙ্গ থেকে গন্ধ বের হয়, ইলেকট্রিকের সাহায্যে সেই রকম গন্ধ বের হচ্ছে। আর বিদেশি ষাঁড়গুলো এসে একবার রতিক্রিয়া করছে, আর সেই গরুর পেটের মধ্যে মেশিন বসানো আছে, সেই রতিক্রিয়া করলে সেই বস্তু থেকে 944টা ইঞ্জেকশন তৈরি হয়। তাহলে কোনো পুরুষ যদি একবার মরে যায় কতগুলো হত্যা হয়ে যায়। কিন্তু এখান থেকে বাঁচাতে পারে কে? কোনো ডাক্তার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না, যদি একমাত্র আমার সাধুর কৃপা হয় তবেই না যদি কেউ বাঁচতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। তাহলে মালিকের উপরে ভার দিলে, সেই পুরুষের উপরে দায়িত্ব দিলে, সেই পুরুষ, আমরা তো নামধারী পুরুষ কিন্তু আমাদের উপরে একজন পুরুষ আছে, সেই পুরুষের জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে কথাগুলো বললাম, ঠিক আছে ছেড়ে দাও। এবার একটা গান শোনেন বাবা। আরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জনম তোমার
যাবে বিফলে, জনম তোমার যাবে বিফলে রে। কে দেখবে তোর রূপের বাহার, ওরে কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জনম তোর যাবে বিফলে, জনম তোর যাবে বিফলে। কলের লাঙ্গল পুরুষের হাতে, চাষ করিয়া পূর্বরে বীজ তোমার জমিতে, কলের লাঙ্গল পুরুষের হাতে, হাতে চাষ করিয়া পূর্বরে বীজ তোমার জমিতে, ওই আবার আউশ আমল যার যার মতে, ওই ওরে আউশ আমল যার যার মতে, সময় হইলে জনম তোর যাবে বিফলে, জনম তোর যাবে বিফলে। আমার 5 বিঘা জমি, 6 বিঘা ধান লাগাবো, কতটুকু পটল লাগাবো, কতটুকু পাট লাগাবো, সেটা আমার ব্যাপার। চাষটা আমার ব্যাপার, আমি চাষ করতেও পারি, আবার ফেলে রাখতেও পারি 1 বছর, কি বাবা, তাই না? তুমি চাষ করতে বললেই তো হবে না, জমি যদি দুর্বল হয়ে যায় অনেক সময় চাষ বন্ধ রেখে জমি আসর ফেলে রাখতে হয়। এটা আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, পুরুষের ব্যাপার। রূপে গুণে হয় যত দামি, 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 আমার মতন পুরুষ যদি হয় তোমার স্বামী, রূপে গুণে হয় যত দামি, আমার মতন পুরুষ যদি হয় তোমার স্বামী, ওই আবার তবে ধন্য হবা তুমি, তবে ধন্য হবা তুমি এই নারী কুলে, জনম তোর যাবে বিফলে, জনম তোর যাবে বিফলে। তাহলে স্বামী মারা গেলে নারী শাঁখা সিঁদুর ফেলে দেয়। পুরুষের একটা চিহ্ন আছে বাবা, খুব সূক্ষ্ম জ্ঞান ছাড়া বোঝা যাবে না। এটা হচ্ছে কি, চোখের পাতায় কালো হয়ে যাবে, একটা দাগ পড়ে যায়। জয়নিতায় গৌর হরিব, ছোট্ট করে বললাম। কিছু কিছু কথা আছে খুব ইশারা, খুব মিষ্টি কথা, তো দেখবেন খুব গাঢ় রস অনেকক্ষণ পরে এক টোপ পড়ে, সেটা খেজুর গাছ যারা লাগায় তারা বলতে পারে। আর যেটা পাতলা রস ঝরঝর করে পড়ে, জয়নিতা। রূপে গুণে হও যত দামি, আরে দামি,
যাবে বিফলে, জনম তোর যাবে বিফলে। নৌকা ছাড়া মাঝি সবে ভাই, দুদিন পরে পড়ে থাকে নদীর কিনারা। মাঝি ছাড়া নৌকা সবে ভাই। আহা, ও মা, তোমাদের বলছি না, তোমরা খুব ভালো মা, এই গ্রামের মেয়েরা খুব ভালো, কিন্তু এমন এমন গ্রামের মা আছে মাঝি ছাড়াই নৌকা বাই যায়নি, তাই আমার মন বলে যে মেয়েটার সঙ্গে গান, এর মনে হয় মাঝি লাগে না, মনে হয় রিলিফে মাঝি দিয়ে নৌকা বাই যায়নি, তাই গৌরী বল নিতাই গৌর